আইসিইউর ভেতর থেকে আসা দীর্ঘ সেই বিপ বিপ শব্দটা যেন আমার কানে তপ্ত সীসার মতো বিচ্ছিল। ডাক্তার আর নার্সদের ছোটাছুটি দেখে আমার চোখের সামনে পৃথিবীটা যেন দুলতে লাগলো। আমি কি তবে আজ আমার সবটুকুই হারিয়ে ফেলবো? আসিফ করিডোরের এক কোণে স্তব্ধ হয়ে বসে আছে। একদিকে পুলিশের সেই ফোন কল, অন্যদিকে মীরার এই সংকট। লোকটা যেন পাথর হয়ে গেছে। আমি কোনো মতে দেয়াল ধরে দাঁড়িয়ে আইসিইউর দরজার দিকে তাকিয়ে রইলাম। সময় যেন থমকে দাঁড়িয়েছে। হঠাৎ দরজা খুলে একজন নার্স বের হয়ে এলেন। ওনার চোখে মুখে কিছুটা স্বস্তির আভা। তিনি আমার কাছে এসে নিচু স্বরে বললেন, বাচ্চার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, তবে ডাক্তাররা শক দিয়ে হার্টবিট ফিরিয়ে আনতে পেরেছেন। মীরা এখন স্থিতিশীল আছে, কিন্তু জ্ঞান ফিরতে আরো সময় লাগবে। আমি সেখানেই ধপ করে বসে পড়লাম। যাক, আমাদের মেয়েটা অন্তত এখনো আমাদের মাঝে আছে। ঠিক তখনই হাসপাতালের রিসিপশনে পুলিশের একজন কনস্টেবল এসে হাজির হলেন। সাথে আসিফের সেই ছোট চাচাতো ভাইয়ের বাবা, যার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমরা সকালে বেরিয়েছিলাম। আসিফ টলতে টলতে উঠে দাঁড়ালো। পুলিশ কনস্টেবল আসিফের দিকে তাকিয়ে একটা প্লাস্টিকের ব্যাগ এগিয়ে দিলেন। ভেতরে সেই রহস্যময় পানির বোতল আর মীরার একটা ছোট্ট পুতুল। অরিজিনাল ভয়েস, রিমুস ক্যানভাস। কনস্টেবল গম্ভীর গলায় বললেন, মিস্টার আসিফ, আপনার মা রেল লাইনের পাশে পড়ে গিয়ে মাথায় বেশ চোট পেয়েছেন। সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবাক করা বিষয় হলো, এই বোতলে যা পাওয়া গেছে তা কোনো পানীয় নয়। এটা এক ধরনের তীব্র কীটনাশক। আমার চোখ আসিফের চোখের সাথে চোখাচোখি হলো। আমি চিৎকার করে বলে উঠলাম, কীটনাশক? তার মানে কি? তার মানে আম্মাকে মীরাকে এটাও খাওয়াতে চেয়েছিলেন? চাচা এবার আমতা আমতা করে মুখ খুললেন। বললেন, আসিফ, তোকে একটা কথা বলা দরকার। সকালে তোমরা যখন হাসপাতালে দেখতে এসেছিলে, তখন আমি তোমাদের বাসায় গিয়েছিলাম গরম পানির ফ্লাক্স আনার জন্য। তখন আমি দেখেছিলাম তোমার আম্মা যেন ফোনে কার সঙ্গে কথা বলছিলেন। তিনি বলছিলেন, আজ সব শেষ হয়ে যাবে। ওরা যদি না থাকে তবে এই সম্পত্তির ভাগিদার কেউ থাকবে না। আমি তখন বুঝতে পারিনি তিনি কার সঙ্গে কথা বলছিলেন। আসিফের মুখটা মুহূর্তে কুঁচকে গেল। সে অস্পষ্ট স্বরে বলল, সম্পত্তি? কোন সম্পত্তি? তখন আমার হঠাৎ মনে পড়ে গেল, বাবা মারা যাওয়ার আগে মীরার নামে একটা বড় ফিক্সড ডিপোজিট আর আমাদের নামে এই ফ্ল্যাটটা লিখে দিয়েছিলেন। আম্মা সবসময় চাইতেন এই ফ্ল্যাটটা যেন ওনার ছোট ছেলের নামে করে দেওয়া হয়, কিন্তু আসিফ সে তাতে রাজি হয়নি। তাহলে কি শুধু সম্পত্তির লোভে একজন দাদি তার নাতনিকে শেষ করে দিতে চাইলেন? আর যখন দেখলেন মীরা মরেনি, তখন নিজেকে অপরাধী সাজিয়ে আত্মহত্যার নাটক করতে গিয়ে কীটনাশকের বোতল ব্যাগ থেকে বেরিয়েছিলেন। লোকে ভাববে তিনি অনুশোচনায় মরতে গিয়েছিলেন। আসিফ ফোন বের করে আমার ননদ সাইমাকে ফোন দিল। সাইমা, আমার ঘরের আলমারির পেছনের লকারটা খুলতো, খুলে দেখ ওখানে বাবার উইলটা আছে কিনা। 10 মিনিট পর সাইমার ফোন এলো। তার গলা কাঁপছে। ভাইয়া, উইলটা এখানে নেই, কিন্তু এখানে একটা ডায়েরি পাওয়া গেছে। আমার গত 3 মাস ধরে মীরার উপর রাগ পুষে রেখেছিলেন। তিনি লিখেছেন, এই মেয়েটাই আমার পথের কাঁটা। ও থাকলে আসিফ কোনোদিনও আমার কথা শুনবে না। আমার ঘৃণা যেন চরমে পৌঁছালো। যে মানুষটার হাতে পরম বিশ্বাসে মেয়েকে রেখে গিয়েছিলাম, তিনিই কিনা মাসের পর মাস ধরে ষড়যন্ত্র করেছেন। পরদিন সকালে মীরার জ্ঞান ফিরল। ও চোখ মেলতেই আমার দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বলল, মা, দাদি কেন তিতা পানি খেতে দিয়েছিল আমাকে? আমি মীরার হাতটা শক্ত করে ধরলাম। চোখের পানি আর বাধা মানছে না। আসিফ পাশে দাঁড়িয়ে মীরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তবে ওর চোখে এখন আর কোনো দুর্বলতা নেই। পুলিশের লোক দরজায় দাঁড়িয়েছিল। আসিফ তাদের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, অফিসার, আমার মায়ের বিরুদ্ধে আমি স্টেটমেন্ট নেব। তিনি যা করেছেন তা ভুল নয়, তা একটি পরিকল্পিত অপরাধ। বিকালে খবর এলো আসিফের মা হাসপাতালে জ্ঞান ফেরার পর প্রথম যে কথাটি বলেছিলেন তা হলো, আসিফ কি সব জেনে গেছে? তিনি জানতেন না যে অপরাধ করে পার পাওয়া গেলেও অপরাধ বোধের আর প্রমাণের হাত থেকে পার পাওয়া যায় না। সম্পর্কের যে পবিত্রতা তিনি নষ্ট করেছেন, তার মাসুল তাকে আইনি পথেই দিতে হবে। মীরা সুস্থ হয়ে বাড়ি ফিরবে ঠিকই, কিন্তু আমাদের জীবনের সেই সহজ বিশ্বাসটা চিরতরে হারিয়ে গেল। হাসপাতালের কেবিনে মীরা এখন কিছুটা সুস্থ। ওর ফ্যাকাশে মুখে এখন কিছুটা হাসি ফিরেছে, কিন্তু আসিফের চোয়াল এখনো শক্ত। সে পুলিশের কাছে করা অভিযোগ তুলে নেয়নি। ঠিক তখনই কেবিনের দরজায় হুইল চেয়ারে করে কাউকে আনা হলো। মাথায় সাদা ব্যান্ডেজ, কপালে কালশিটের দাগ। আসিফের মা। ওনার সাথে পুলিশ আর সাইমাও এসেছে। রুমে ঢুকে তিনি স্তব্ধ হয়ে মীরার দিকে তাকিয়ে রইলেন। আসিফ রাগী গলায় বলে উঠল, ওনাকে এখানে কেন আনা হয়েছে? সাইমা, আমি তো বলেছি ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সাইমা ফুপিয়ে কেঁদে বলল, অরিজিনাল ভয়েস, রিমুস ক্যানভাস। অসুস্থ হওয়ার পর থেকে শুধু মীরার নামই জপছে। পুলিশকে বলেছেন ওনার শাস্তি হওয়ার আগে উনি আমাদের সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে চান। শাশুড়ি আম্মা হুইল চেয়ার থেকে নেমে আসার চেষ্টা করলেন। শরীর কাঁপছে, তবুও তিনি টলতে টলতে মেঝের উপরে বসে পড়লেন। আমার দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, মুনিয়া মারে, আমি মানুষ না, আমি অনেক খারাপ একটা মানুষ। সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। এই ছোট্ট শরীরটায় আমারই রক্ত বইছে। আমি কোনো কথা বললাম না, মুখ ঘুরিয়ে নিলাম। যে মা তার নিজের নাতিকে বিষ খাওয়াতে পারে, তার চোখের জল আমার কাছে আজ অর্থহীন। তিনি এবার আসিফের পা জড়িয়ে ধরলেন। আসিফ, তুই আমাকে পুলিশে দে, ফাঁসি দে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে একবার আমাকে মা বলে ডাক। আমি যখন রেল লাইনের ধারে গিয়েছিলাম, আমার চোখের সামনে তখন মীরার ওই হাসি মুখটা বারবার ভেসে উঠছিল। মনে হলো আমি নিজের কলিজাটাকেই ছিঁড়ে ফেলেছি। ভয়ে আমি বোতলটা না খুলে ব্যাগটা নিয়ে পালাতে চেয়েছিলাম। তিনি ঢুকরে কেঁদে উঠলেন। মীরার ছোট্ট হাতের দিকে তাকিয়ে বললেন, দাদিকে মাফ করে দিস দাদু ভাই। আমি তোর বাবা আর মায়ের সংসারটা নিজের মনে করতে পারিনি। ওটাই ছিল আমার সবচাইতে বড় ভুল। কেবিনের ভেতরে একদম নীরবতা নেমে এলো। আসিফের চোখেও জল এলো। সে তার মাকে টেনে তুললো, কিন্তু আগের মতো জড়িয়ে ধরলো না। আসিফ শান্ত গলায় বলল, মা, আমি পুলিশের অভিযোগ তুলে নিচ্ছি, কিন্তু তোমাকে আর আমাদের সাথে থাকতে হবে না। তোমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবো। সেখানে গিয়ে তুমি তোমার ভুলগুলোর প্রায়শ্চিত্ত করো। মীরাকে তোমার কাছ থেকে দূরে রাখাই
এখন ওর জন্য নিরাপদ। শাশুড়ি আম্মা মাথা নিচু করে মেনে নিলেন। তিনি জানতেন ক্ষমা পেলেও বিশ্বাস ফিরে পাওয়া অসম্ভব। যাওয়ার আগে তিনি মীরার কপালে দূর থেকে হাত বাড়িয়ে আশীর্বাদ করলেন। মীরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ও হয়তো বা বুঝতেই পারলো না ওর অতি আপন দাদি কেন আজ এত দূরে সরে যাচ্ছে। আমি মীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবলাম, কিছু ভুল জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রক্তের সম্পর্কের চেয়েও মাঝে মাঝে মানুষের লোভ বড় হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত জয় হলো সেই মাতৃত্বের আর সত্যের। শাশুড়ি আম্মা হুইল চেয়ারে করে বেরিয়ে গেলেন। এক বুক অনুশোচনার একাকিত্ব নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। সম্পর্কের এই ক্ষত হয়তো কোনোদিনও পুরোপুরি শুকাবে না, কিন্তু আমরা অন্তত আমাদের মেয়েটাকে ফিরে পেয়েছি, এটাই আমাদের পরম পাওয়া। ধন্যবাদ সবাইকে।